বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, আজ জাতীয় সংসদে 2024-2025 অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপিত হবে সংসদে এবং মাস শেষে জাতীয় সংসদের নানা আলোচনা শেষে সংযোজন বিযোজন সহ এটি সংসদে পাশ হবে। এমন একটা সময় বাজেট উপস্থাপিত হচ্ছে 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনের পরে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সরকার দায়িত্ব গ্রহণ করবার পরে 5 মাস পেরিয়েছে। অর্থাৎ একটা নতুন সরকারের জন্যে প্রথম বাজেট বলা যেতে পারে, যদিও এই সরকারের ধারাবাহিকতা গত প্রায় 15 বছরের বেশি সময় ধরে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এমন একটা সময় বাজেট সংসদে উত্থাপিত হচ্ছে যখন মোটামুটিভাবে দেশের ভেতরে বাইরে সবাই ক্ষমতাসীন, ক্ষমতার বাইরে যারা আছেন স্বীকার করে নিয়েছেন দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট আছে। সেই সংকটের কারণ নিয়ে বিতর্ক আছে, সেই সংকট সমাধান হবে কিনা, কিভাবে হবে সেগুলো নিয়ে মতপার্থক্য রয়েছে। তবে সংকট যে আছে এটা সবাই স্বীকার করে নিয়েছেন। আজকের এই বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াবাসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র অর্থ সচিব এবং তিনি একসময় এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাহবুব আহমেদ, এবং আমার ডানের রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মাহবুব আহমেদ, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায়, তো আপনার কাছ থেকে শুনতে চাই কেমন বাজেট হতে যাচ্ছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। কেমন বাজেট হতে যাচ্ছে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে পত্রপত্রিকা থেকে, এবং বাজেটের যে সার্বিক অর্থে যদি এক কথায় বলতে হয়, বছরের বাজেটটা হবে একটা চ্যালেঞ্জিং বাজেট। যারা বাজেটটা করবেন তাদেরকে অনেক বিষয় মাথায় রেখে এগুলি অ্যাকোমোডেট করতে হবে অনেকগুলি চ্যালেঞ্জকে। যেমন আপনাকে আমি বলি, 1 নাম্বার চ্যালেঞ্জ যেটা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন, সবচেয়ে প্রায়োরিটি দিবেন তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে, ইনফ্লেশনকে তাদের 1 নাম্বার হিসাবে চিহ্নিত করেছেন। সেটা যদি করতে হয় তাহলে পরে কেন্দ্রীয় ব্যাংক থেকেও সংকোচনমূলক মুদ্রানীতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। 2023-এর জুলাইতে যেটা নেওয়া হয়েছে এবং ডিসেম্বরে যে মুদ্রানীতি নেওয়া হয়েছে, দুটা পর সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে, এবং এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার যে বাজেটটা আসছে সেটাও সংকোচনমূলক বলেই পত্রপত্রিকা থেকে মনে হচ্ছে, এবং যে ফ্যাক্টস ফিগার যেগুলি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবং কিছু কিছু কৃচ্ছ্রতা সাধন বা এক্সপেন্ডিচার কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু বাজেটের আগে থেকেই এটা কিছু কিছু মেজার গভর্নমেন্ট ইতিমধ্যে নিয়েছে। তাহলে এখন যেটা মনে হচ্ছে যে ইনফ্লেশনকে টার্গেট করে যদি আবার গ্রোথকেও ডিক্লেয়ার করা হয়েছে 6.75 আগামী বছরের জন্য, তাহলে এই 6.75 যদি অ্যাচিভ করতে হয় গ্রোথ রেট, তাহলে এবং সংকোচনমূলক মুদ্রানীতি, সংকোচনমূলক রাজস্ব নীতি, এর মধ্যে আবার ইনফ্লেশনকে কন্ট্রোল নেওয়া, এই যে একটা ব্যালেন্সিং করা, এটা খুবই একটা চ্যালেঞ্জিং হবে। যারা বাজেট করবেন তারা কিভাবে হিসাবটা মেলাবেন সেটা একটা দেখার বিষয় আছে। তৃতীয় হলো যে কালেকশনটা, যেটা নাকি সরকারের রাজস্ব আহরণের যে সংখ্যা পরিমাণ, যেটা নাকি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে 4,80,000 কোটি টাকা, যেটা পত্রিকা থেকে দেখেছি, এবং সেটা কালেকশনও অতীত অভিজ্ঞতার আলোকে দেখা যাচ্ছে যে এটা কালেকশন করা একটা বিরাট চ্যালেঞ্জিং হবে। এবং এটা করতে গেলে যে সুবিধাগুলি দেওয়া হয়েছে, কর ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছে, হলিডে দেওয়া হয়েছে, এক্সামশন দেওয়া হয়েছে, এগুলি অনেকগুলো তুলে নিতে হবে। সেগুলি তুলে নিতে গেলে আবার কস্ট অফ প্রোডাকশন এদিকে বেড়ে যেতে পারে, সেখানে আবার ইনফ্লেশনকে সেটা হিট করতে পারে, সেখানেও একটা সমস্যা আছে। তারপরে আপনার এক্সপেন্ডিচার সাইডেও আপনার কিছু কিছু, যেমন আপনার প্রচুর পরিমাণ সোশ্যাল সেফটি নেটের অঙ্ক বাড়াতে হবে এবার, এবং বাড়াবে বলে দেখা যাচ্ছে। আবার সেটা করতে গেলে আবার আপনার সাবসিডি যেগুলো আছে সেগুলো আবার উইথড্র করতে হবে কিছু কিছু। এগুলো খুব চ্যালেঞ্জিং হবে আসলে। কোথায় ইনফ্লেশনকে যদি নাম্বার 1 টার্গেট করা হয়, ইনফ্লেশন কন্ট্রোলকে, তাহলে এগুলি করতে গেলে কিন্তু ওখানে আবার একটা সমস্যা আছে। এবং সার্বিক অর্থে ম্যাক্রো ইকোনমিতে যে ইমব্যালেন্স যেটা ক্রিয়েট হয়েছে সাম্প্রতিককালে, এবং আগে তো দীর্ঘদিন ধরে আমাদের ম্যাক্রো ইকোনমি এটা স্বাভাবিক ছিল, ব্যালেন্সড ছিল, ভারসাম্যপূর্ণ ছিল, স্ট্যাবল ছিল।
এইখানে যে ইনস্টেবিলিটি যেটা ক্রিয়েটেড হয়েছে ওভার দ্য লাস্ট ফিউ ডেজ, সেখানে কিন্তু বিশেষত ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট এবং ইনফ্লেশন, এই তিনটার মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা এবং যে যে কাঙ্ক্ষিত মাত্রায় যে সম্পর্কটা থাকা উচিত সেই সম্পর্কটা মেনটেন করা হবে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট মার্কেটটাকে রিটেন করাও একটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আমার মনে হয় যে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে আরেকটা আছে আমাদের সুদের যে যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের যে সুদ পরিশোধ করা, এই ফিগারগুলোও কিন্তু একটা, এগুলি সার্বিক অর্থে সব কিছু নিয়ে বাজেটটা যে রাজস্ব আসবে এবং যে ঋণ মোটামুটি টার্গেট নেওয়া হয়েছে, এগুলি নিয়ে এতগুলি সমস্যাকে অ্যাকোমোডেট করা রিয়েলি একটা চ্যালেঞ্জিং বাজেট বলে আমার মনে হচ্ছে। আমি আসবো আবার আপনার কাছে প্রফেসর মুস্তাফিজুর রহমান। যা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে করে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে এই বাজেট এবং অর্থনৈতিক যে চাপ এবং ঋণের কথা বলছেন, বৈদেশিক ঋণের চাপ, অভ্যন্তরীণ ঋণের চাপ, সব মিলিয়ে এবং রাজস্ব আহরণের প্রসঙ্গটাও আলোচনা যখন আসে, রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে হয়তো অফ দ্য রেকর্ড তারা অনেক সময় বলেন যে তাদের উপর আসলে এটা চাপিয়ে দেওয়া হয় এবং সেটা খুবই প্র্যাগমেটিক না যেটা চাপিয়ে দেওয়া হয়। ধন্যবাদ। আমার মনে হয় যে বন্ধুবর সিনিয়র সেক্রেটারি মাহবুব আহমেদ বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন। আমি একটু আগের থেকে যদি শুরু করি, দেখুন বাংলাদেশের অর্থনীতির একটা শক্তির জায়গা ছিল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, নিম্ন মূল্যস্ফীতি এবং উচ্চ প্রবৃদ্ধি। এই তিনটে ছিল আমাদের শক্তির জায়গা। কিন্তু 2 বছরের মধ্যে এই 3 জায়গাতেই কিন্তু আমাদের অর্থনীতি বেশ বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে এবং এটাকে স্বীকার করেই এই বাজেটটাকে প্রণয়ন করতে হবে। আপনি খেয়াল করবেন যখন নাকি 2022-এর ফেব্রুয়ারিতে যখন রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হলো, গ্লোবাল প্রাইস তখন তো সবগুলোরই অনেক বেড়ে গেল, কিন্তু আমরা জুন মাসে তখন বাজেট এমনভাবে প্রণয়ন করলাম যে বাংলাদেশ যেন সারা বিশ্ব থেকে একটা বাইরে, এবং আপনি দেখবেন 7.5% গ্রোথ রেট এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে কোনো ধরনের সমস্যা হবে না, আমার এক্সচেঞ্জ রেটের কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টের কোনো দরকার নাই, আমার ইন্টারেস্ট রেটের কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নাই, এরকম একটা আমরা একটা ডিনায়াল মোডের মধ্যে আমরা ছিলাম। আমার মনে হয় যে সেইটারই একটা কিন্তু প্রলম্বিত একটা প্রচ্ছায়া আমরা এখন কিন্তু দেখছি এবং এটা থেকে খুব দ্রুত বেরিয়ে আসা যাবে বলে মনে হয় না, এটা সময় লাগবে। কিছু কিছু পদক্ষেপ সরকার অলরেডি তো নিয়েছেন, আমরা জানি এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে টাকার অবমূল্যায়ন করা হয়েছে, ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এটাকে সে 9-6-এর সে বাধাছড়া থেকে বেরিয়ে নিয়ে আসা হয়েছে, এগুলো রাইট ডিরেকশনে। বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি করেছে। এখন যদি আমি বাজেটের প্রেক্ষাপটে দেখি তাহলে আমাদেরকে মেনে নিতে হবে যে এবার ওই 2023-এর বাজেটের মতো না, যে বাস্তবতাটা কি এবং এটার প্রেক্ষিতে আমাকে কী করতে। বাস্তবতা একটা যেটা, সেটা হলো যে উচ্চ মূল্যস্ফীতির চাপে একটা বড় অংশের মানুষ কিন্তু হিমশিম খাচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে এবং যেভাবে উপর্যুপরি 2 বছর ডাবল ডিজিট, এবং যারা নাকি কম আয়ের মানুষ তাদের মূল্যস্ফীতি কিন্তু ওই 10% না, তাদের মূল্যস্ফীতি কিন্তু 20-এর উপরে চলে গেছে প্রতি বছর। তো এই মানুষগুলোকে সুরক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে, এটা হলো এক। দ্বিতীয় যেটা, সেটা হলো যে সংকোচনমূলক মুদ্রানীতি যেটা করা হয়েছে সেটার সাথেও আবার সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সেটা করতে গেলে আমার বাজেটের সাইজ একটু কম রাখা, আমার ঘাটতি অর্থায়নটা যাতে কম করতে হয়, আমার যাতে ঋণ কম নিতে হয়, অর্থ সরবরাহ যাতে কম রাখতে হয়, সেটা আমার করতে হবে। সুতরাং এই দুইটাই আছে। এটা করতে একটু কম হচ্ছে, IMF এর চাপও আছে সেই বিষয়ে, সেইটা আমরা এবং যেটুকু আমরা আভাস পাচ্ছি তাতে মনে হচ্ছে যে যদি আপনি ইনফ্লেশন অ্যাকাউন্টিং করেন তাহলে গতবারের চেয়ে এবারের বাজেটের সাইজ ইনফ্যাক্ট কমই হবে, বিনিয়োগ বলেন আর অন্যান্য ইন্ডিকেটরগুলি বলেন। তো সেদিক থেকে যদি এবারের বাজেটে একটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি যেটা জোর দেওয়া দরকার, যে জায়গাটা আমাদের আসলে মূল জায়গা বলে আমার মনে হয়, সেটা হলো যে আমাদের রাজস্ব জিডিপি হার, যেটা নাকি উন্নয়নশীল দেশের মধ্যেও সর্বনিম্ন, এই জায়গাটাতে আমাদের হাত দিতে হবে। আমি জানি না এবারের বাজেটে কোনো বিশেষ উদ্যোগ আসবে কিনা। একটা যেটা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের যে আয়করের সর্বোচ্চ সীমা সেটা বাড়ানো হবে এবং তারপরে ওইটার সাথে সারচার্জও হয়তো পার্সেন্টেজ একই থাকলেও পরিমাণ বাড়বে, এটা একটা।
আমার মনে হয় যে এই যে কর কাঠামো, অপ্রত্যক্ষ করের উপরে নির্ভরশীলতা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 1, 2 নম্বর হলো আমাদের এনবিআরেরই হিসাব আছে যে আপনি যদি বিভিন্ন দেশ দেখেন পৃথিবীর, তাহলে 1 টাকা যদি আপনি এনবিআরে বিনিয়োগ করেন তাহলে সবচেয়ে বেশি আয় আসে হলো বাংলাদেশে। তাহলে আমাদের ডিজিটালাইজেশনের আমরা যদি সুযোগগুলো নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যক্ষ করের অংশ বাড়াতে পারবো এবং রাজস্ব জিডিপির হারও বাড়াতে পারবো। সুতরাং আমরা আশা করব যে এইবারের বাজেটে একটা বড় ধরনের উদ্যোগ থাকবে, যাতে প্রযুক্তিগত এবং মানব সম্পদ প্রকৃষ্ট ব্যবহার করে এনবিআরের এই যে শক্তিমত্তা, এটাকে বৃদ্ধি করা। অন্যদিক থেকে যেটা নাকি সামাজিক সুরক্ষার প্রশ্নটা আসছে, এটার আমার মনে হয় যে এটার ভিত্তি, প্রাপ্তি, স্থায়িত্ব এটা বৃদ্ধি করতে হবে সাধারণ মানুষের কথা চিন্তা করে। এখানে আমাদের বিভিন্ন যেসব শুল্ক নীতি আছে, সেই শুল্ক নীতিও সিলেক্টিভলি আইএমএফ কি বলে না বলে সেটার থেকেও আমার মনে হয় যে আমাদের নিজেদের মানুষের কথা চিন্তা করে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেখানে আমাদের, সেটা কাস্টমস ডিউটি বলেন, রেগুলেটরি ডিউটি বলেন, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলেন, ভিএটি বলেন, এগুলো আমাদেরকে কিছুটা সমন্বয় করতে হবে যাতে সাধারণ মানুষের উপরে চাপটা কম পড়ে। কিন্তু এবার সবচেয়ে যেটা বেশি যেটা হবে সেটা হলো যে দেখেন, একটা টাকা আপনি নানানভাবে খরচ করতে পারেন না। গুড ভ্যালু ফর মানি বলে একটা কথা আছে। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বাজেটের সাইজ বড় হয়েছে, এডিপির সাইজ বড় হয়েছে, কিন্তু আমরা সেগুলো প্রকৃতপক্ষে যে বাস্তবায়ন করা, সুশাসনের সাথে বাস্তবায়ন করা, সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করা, সময় মতো শেষ করা, সেটা করি নাই। এটার ফলে হয় কি, তাহলে প্রজেক্টগুলো অনেকগুলি কিন্তু ওভার ক্যাপিটালাইজড হয়ে গেছে এবং তার ফলে আমরা যদি এবার সংখ্যায় কমও রাখি, কিন্তু আমরা যদি বাস্তবায়নে আমরা যদি সাশ্রয়ীভাবে করতে পারি, তাহলে কিন্তু এই বাজেট দিয়েই আমাদের যে প্রবৃদ্ধির যেটা আমরা আশা করছি সেই প্রবৃদ্ধিটা আমরা করতে পারবো। আরেকটা যেটা আমার মনে হয় যে একটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে দেখেন, আমাদের তো রেভিনিউ আমাদের বাজেটে রেভিনিউ আমাদের আয় আছে এবং আমাদের রেভিনিউ ব্যয় আছে এবং আমাদের উন্নয়ন বাজেট আছে। আমাদের রেভিনিউ আয় এবং রেভিনিউ ব্যয়ের মধ্যে কিন্তু সারপ্লাস নাই। সুতরাং উন্নয়ন বাজেটের পুরোটাই আমার হয় অভ্যন্তরীণ ঋণের উপরে যাচ্ছে অথবা বৈদেশিক ঋণের উপরে যাচ্ছে। আপনি দেখবেন প্রত্যেক বছর এই ঋণের যে পরিষেবা, এই পরিষেবা ক্রমান্বয়ে বাড়ছে। সুতরাং এইটাও কিন্তু একটা অর্থনীতির যে একটা কাঠামোগত যে দুর্বলতা, এই দুর্বলতা। সুতরাং সেদিক থেকেও আমি বলবো যে এখানে আমাদের সম্পদের ব্যয়ের ব্যাপারে সাশ্রয়ী হওয়া এবং আমাদের আয় কিভাবে আমরা আরও বাড়াতে পারি, বিশেষত আমাদের প্রত্যক্ষ আয়ের ক্ষেত্রে যা শোনা যাচ্ছে কিছু কিছু পদক্ষেপ সেখানে নেওয়া হবে, এটা ভালো। আবার মধ্যবিত্তকে কিছু ছাড় দেওয়ার কথা কর কাঠামোর মধ্যে বলা হচ্ছে। আমার মনে হয় যে সেটাও প্রয়োজন আছে, কিন্তু কর ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা, এটার দিকে নজর দিতে হবে। আরেকটা যেটা সেটা হলো সেটা যে এই আমাদের বাজেট দিয়েই যে আমাদের এই সামষ্টিক অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেটা আমরা সামাল দিতে পারবো তা না। এর বাইরে আমাদের যে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কেবলমাত্র বাজেটের বিষয়। আমি আসলে সেই জায়গায় যেতে চাইছিলাম যে এই যে আপনার ডলারের বাজারের অস্থিরতা, ব্যাংকিং খাতের যে নৈরাজ্য, বিনিয়োগ পরিস্থিতি খুবই নেতিবাচক, এই জায়গাগুলোতে অ্যাড্রেস, এই জায়গাগুলো ঠিক বাজেটিও কিন্তু আপনি খুবই সঠিকভাবেই বলেছেন। আবার ওগুলো ঠিক না করলে আবার আমার বাজেটের যে বাস্তবায়ন সেটাও আমরা ঠিকভাবে করতে পারবো না। সুতরাং সেই সব জায়গায় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমরা কিন্তু এটার ফলাফল অলরেডি কিন্তু দেখেছি। আপনি দেখবেন যে ডলারের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে। কাব মার্কেটের সাথে অফিসিয়াল মার্কেটের যে পার্থক্য, প্রথম দিকে হঠাৎ 117 হওয়ার পরে ওইটা আগের দিন ছিল 118, ও হয়ে গেল 125, ওগুলো কিন্তু কমে এসেছে, 120-এর কাছাকাছি এসেছে। সো একটা স্থিতিশীলতার মধ্যে আমার মনে হয় যে সেটা আসছে এবং আসবে।
আর দ্বিতীয় যেটা সেটা হলো যে ঋণ যেটা নাকি এখন 14-15% মতো করা হয়েছে, এটার অন্য সাইডটা যেটা এটা কিছুটা সংকোচন করবে আমাদের মুদ্রা সরবরাহ এবং এটার ফলে মূল্যস্ফীতির উপরে। কিন্তু সবচেয়ে যেটা দেখার বিষয় হবে সেটা হলো যে আমাদের বিনিয়োগের উপরে তো এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। হ্যাঁ, এখন আপনার ওই প্রশ্নে যদি আসি যে একজন উদ্যোক্তার জন্য ঋণটা কিন্তু একটা অংশ তার ব্যয়ের, এর বাইরে কিন্তু তার আরও অনেক এলিমেন্ট আছে। তার ট্রান্সপোর্ট খরচ কত হয়, সরকারি পরিষেবা পেতে গেলে কি ধরনের সমস্যা হয়, এগুলোর দিকে যদি আমরা নজর দিতে পারি তাহলে কিন্তু আমরা ওই যে ঋণের সুদের হার বেড়ে গেল এবং তার ফলে যে বিনিয়োগের উপরে একটা স্তিমিত প্রভাব হবে, নেতিবাচক প্রভাব হবে, সেটাও কিছুটা আমরা কমাতে পারবো। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মূল্যস্তর একবার উপরের দিকে উঠে গেলে এটা আর নামতে চায় না, এটা নামে না সাধারণত। হ্যাঁ, এখন আমরা মূল্যস্ফীতির হার কমাতে পারি কিন্তু মূল্যস্তর কিন্তু অনেক উপরে থেকে যাবে। তাহলে উপায়টা কি? উপায়টা হলো যে তাহলে আমাদের আয়ের সংস্থান করতে হবে, তাই না? বাংলাদেশে তো আমরা যদি স্বাধীনতা পরবর্তী দেখি আমাদের যে সবারই তো জীবন মান ভালো হয়েছে, আগের প্রজন্ম থেকে পরের প্রজন্ম ভালো থেকেছে। জিনিসপত্রের দাম কি কমেছে? জিনিসপত্রের দাম তো কমে নেই। জিনিসপত্রের দামের বৃদ্ধির হারের চেয়ে মানুষের আয় বেড়েছে এবং এটার কারণেই জীবন মান উন্নত হয়েছে। সুতরাং সেই জায়গাটাতেই কিন্তু বিনিয়োগ, বিশেষত প্রাইভেট সেক্টর, বাংলাদেশে যদি সরকার 1 টাকা বিনিয়োগ করে, প্রাইভেট সেক্টর বিনিয়োগ করে 4.5 টাকা। তো এইরকম একটা অবস্থায় প্রাইভেট সেক্টরের বিনিয়োগের জন্য বাজেটে কি আসে, কি ধরনের তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, বিশেষত আমি বলবো যে আমাদের আমদানি প্রতিস্থাপক যেসব শিল্পগুলি আছে তাদেরকে আমাদের কিছুটা সংরক্ষণ আমাদের দিতে হবে, যাতে করে সেখানে কর্মসংস্থান ইত্যাদি হয়। IMF হয়তো ভর্তুকি কমানোর জন্য বিভিন্ন চাপ দিবে, কিন্তু আমাদের অর্থনীতির চাহিদার এবং অগ্রাধিকারের প্রেক্ষিতেই আমাদের সিদ্ধান্তগুলি নিতে হবে। সো মিস্টার আহমেদ, আপনি শুনছিলেন এবং আপনি বলবেন একটা বাংলাদেশে আমরা অনেক দিন ধরেই দেখি যে বাজেট আলোচনায় একটা প্রধান বিবেচ্য বিষয় হয়ে ওঠে প্রবৃদ্ধির, কিন্তু প্রবৃদ্ধির হিসেবটা কিভাবে তৈরি হয় এবং তার সুফল আসলে সাধারণ মানুষ পায় কিনা সেটা একটা বড় বিতর্কের জায়গা। আরেকটা হচ্ছে বাজেটে নানা রকমের পদক্ষেপের কথা আমরা প্রতি বাজেটেই দেখি, কিন্তু বছর শেষে গিয়ে দেখা যায় অনেক ক্ষেত্রেই সেগুলো ইমপ্লিমেন্ট করা যায় না। সেটা একটা বড় সংকট বলে অনেকে মনে করেন। এবং ডক্টর মুস্তাফিজ যে বিষয়গুলো বললেন সেগুলো নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে। প্রবৃদ্ধি যেটা আপনি বলেছেন সেটা আমরা যদি আজকের আলোচনাটা যদি কয়েক বছর আগে করতাম তাহলে হয়তো আমরা প্রবৃদ্ধির সঙ্গে যে বিনিয়োগ, কর্মসংস্থান এগুলোর একটা সম্পর্ক আছে রিলেটেড আলোচনাগুলি করতাম, এবং তখন কিন্তু আমাদের প্রবৃদ্ধি রেট ভালো ছিল এবং বেশ ভালো ছিল কোভিডের আগে, এবং কোভিডের আগে শেষ বছর তো প্রবৃদ্ধি প্রায় 8+ ছিল, এবং এর আগের বছরগুলো তো এর আগের ডিকেটে 6, এর পরে 7, পরে প্রায় 8 পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম। কোভিড আসার পরে যে ডিসরাপশনটা শুরু হলো তারপর থেকে আপনার প্রবৃদ্ধি রেটটা কমে গেল। তবে আপনি যেটা বলেছেন যে প্রবৃদ্ধির ইম্প্যাক্টটা কি হয়েছে, তো প্রবৃদ্ধির ইম্প্যাক্ট যেটা হয়েছে আমাদের এখানে এই ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয়নি। এখানে দারিদ্রতা কমেছে ঠিকই প্রবৃদ্ধির কারণে, কিন্তু ডিসপ্যারিটি অনেক বেড়েছে। দ্যাট ইজ প্রবৃদ্ধির জন্য প্রত্যেকটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন তার ন্যায্য হিস্সা পায়নি, যার জন্য নাকি এই ডিসপ্যারিটিটা বেড়েছে। এবং এটা আমাদের সর্বশেষ যে BBS-এর যে হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে যেটা হয়েছে সেখানেও দেখা গেছে যে ইনকাম এবং অ্যাসেট ওয়েলথ কনসেন্ট্রেশন হচ্ছে কিছু কিছু হাতে, এবং জিনি কোএফিসিয়েন্টও তো প্রায় 0.57 বোধ হয় এই লেভেলে চলে আসছে, ইনইকুয়ালিটি বাড়ছে। সেটার একটা ইম্প্যাক্ট হয়েছে। এখান থেকে বের হতে হবে। যদিও সরকার এটা যে সরকারি পলিসির মাধ্যমে হয়েছে সেটা বলা চলে না, এটা পলিসি বহির্ভূত নানাবিধ কারণে, এটা গভর্নেন্সের কারণে বা অন্য বিবিধ কারণে এই সমস্যাটা হয়েছে। এবং আরেকটা বলেছেন যে বাজেটে যে কমিটমেন্টগুলো থাকে সেগুলি সবগুলো ফুলফিল হয় কি না। না, সেটা ফুলফিল হয়, যে সবগুলি যে 100% যে সবসময় ইমপ্লিমেন্ট করা যায় সেটা না। কারণ কমিটমেন্ট ছাড়া ধরেন যে কিছু পদক্ষেপ নেওয়া হলো, যেমন ওই যে পাচার হয়ে যাওয়ার টাকা ফেরত নিয়ে আসার জন্য সুবিধা দেওয়া হলো, কিন্তু একটা টাকাও ফেরত না, সেটা আনেনি। সেটা ধরেন আন্তর্জাতিক প্রেক্ষিত আছে এটার একটা, এটা ধরেন
কিছু কিছু টাকা হয়তো এসেছে বা এটা কার্যকর চলছে, এগুলি কখন আসবে, কিভাবে আসবে এই মুহূর্তে বলা মুশকিল। তো ডক্টর মুস্তাফিজ যে বিষয়গুলো আলাপ করেছে সেখানে আপনি আমাকে বলেছিলেন, ওখানে যদি আমি কিছু আর বলতে চাই, একটা বিষয় উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে কথা বলেছেন আপনি। ওইটা আপনি প্রারম্ভিক বক্তৃতাও এটা বলেছেন কিছুটা। তো এখন উনি ঠিক বলেছেন যে আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও যেটা, এটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য রিজন, এবং এটা আমাদের বাড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা মোটামুটি সবাই একমত হয়েছে, সরকার এবং বেসরকারি সেক্টর সবাই একমত হয়েছে যে ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এবং এটা মোটামুটি এইরকম পরামর্শ এসছে বিভিন্ন জায়গা থেকে, এটা ডাইরেক্ট ট্যাক্সকে বাড়াতে হবে এবং ডাইরেক্ট ট্যাক্সকে কী কী মেজার নিতে হবে সেখানে কিছু কিছু সাজেশনে এসছে। তো এখানে একটা কথা প্রায় বলা হয়ে থাকে যে আমাদের ট্যাক্স বেস বাড়াতে হবে, সত্যি বাড়াতে হবে। এবং এখানে বলা হয়ে থাকে যে 16 কোটি লোকের দেশ, কিন্তু আমাদের করদাতা টিআইএনধারীর সংখ্যা হয়তো মাত্র 40 লক্ষ, 50 লক্ষ, 45 লক্ষ, ট্যাক্স দেয় 25 লক্ষ, এরকম একটা ব্যাপার আছে। এটা ড্রাস্টিকলি বাড়াতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, এটা অত ব্যাপকভাবে বাড়ানো যাবে কি না এই মুহূর্তে, সেটা নিয়ে একটু আমার কিছু বক্তব্য আছে। সেটা হলো, আপনি যদি আমাদের পপুলেশনের এইজ গ্রুপ কম্পোজিশনটা দেখেন, তাহলে দেখবেন যে পপুলেশনের মধ্যে একটা বিশাল পার্সেন্টেজ হলো আন্ডার এইজড এবং তারা কর্মক্ষম গ্রুপের নিচে, আর একটা হলো ওভার এইজড, তারা ইনকাম আর্নিং গ্রুপের মধ্যে নাই। এখানে প্রায় 40% যদি আপনি এখানে বাদ দিয়ে দেন। আরেকটা গ্রুপ আছে, তারা বিলো পভার্টি লেভেলের নিচে 20% পপুলেশনের আছে, তাদেরকেও আপনি এখানে আনতে পারছেন না। মহিলারা আছে হাফ, এই যে ফিগারটা থাকলো তার হাফ হলো আপনার মহিলারা। এদের মহিলা পার্টিসিপেশন রেট বোধহয় 40, আমাদের ওখান থেকে 60% আনতে পারেন। এবং মহিলা পার্টিসিপেশন রেটের মধ্যে বেশিরভাগই হলো আপনার গার্মেন্টস, কৃষি, এই জাতীয় ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। ইনকাম আর্নিং করে এইরকম খুব কম সংখ্যক আছে, কিন্তু ব্যাপক সংখ্যক নাই। তাহলে আপনি এখানে যদি ওই 16 কোটি ধরে আমরা কোনো চিন্তা করি, তাহলে কিন্তু সেই চিন্তাটা সঠিক হচ্ছে না। আর একটা হলো যে বাংলাদেশে ধরেন 4 কোটি লোকের 4 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। 4 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একজনের যদি এভারেজে ধরেন 4টা অ্যাকাউন্ট থাকে, তাহলে 1 কোটি লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের 1 কোটি লোক কিন্তু কর্নেটে আছে ইনডাইরেক্টলি আছে। এই কারণে তারা ওই অ্যাকাউন্ট থাকার কারণে ওখানে যে গ্রো করে, ইন্টারেস্ট যেটা গ্রো করে, তাহলে পরে সেখানে তারা ট্যাক্স দিচ্ছে, 10% অ্যাডসোর্সে ডিডাকশন হচ্ছে, এক্সাইজ দিচ্ছে, ভ্যাট দিচ্ছে। তাহলে এইগুলি যদি আপনি বাদ দেন, তাহলে পরে আপনি ট্যাক্স নেট বাড়িয়ে বিশাল সংখ্যক লোককে এনে আমাদের যে কাঙ্ক্ষিত লেভেলের যে ট্যাক্স জিডিপি রেশিওতে আমরা যেতে চাই, সেখানে যাওয়া যাবে না। তাহলে আপনি একটা প্রশ্ন আমাকে করতে পারেন, তাহলে টাকা আসবে কোত্থেকে? কারণ ট্যাক্স জিডিপি রেশিও তো সত্যিকারই কম এবং আমাদের সমপর্যায়ভুক্ত দেশের তুলনায় কম। আমাদের জিডিপির সাইজ তো কম না, আমাদের ইটস ইকোনমি অফ 460 বিলিয়ন প্রায়। তো সেখানে তো ট্যাক্স আসতে হবে। তাহলে আমার যেটা ধারণা, এবং এখানে বিরাট সংখ্যক কর ফাঁকি আছে, আমাদের এখানে ট্যাক্স ইভেশন আছে, এবং সেখানেও হাত দিতে হবে। খালি আপনি ওই কর নেট বাড়িয়ে ধরেন আপনি 5000 লোকরে কর নেটের মধ্যে এনে হয়তো আপনি ট্যাক্স আদায় করলেন, সেখানে হয়তো আপনি পেলেন 10-20 কোটি টাকা, কিন্তু আপনি একজনের একটা বড় কেস আপনি ডিগ আউট করতে পারলে ওখানে হয়তো আপনি পাবেন 100 কোটি টাকা কর ফাঁকি। এই ধরনের ব্যাপারই আছে। অতএব আপনার করদাতার সংখ্যা যেমন বাড়াতে হবে, আবার কর ফাঁকি রোধের জন্য ওখানে কিন্তু আপনার পদক্ষেপ নিতে হবে। তাহলে এখানে কিভাবে নেবেন, এটা একটা প্রশ্ন আসে। প্রায় এই ধরনের পরামর্শ আসে যে এনবিআরকে রিফর্মস করতে হবে। ডক্টর মুস্তাফিজ একটা খুব সুন্দর কথা বলেছেন যে টেকনোলজি আনতে হবে এনবিআরে, এবং আমিও তার সাথে একমত। আমি মনে করি যে শুধু টেকনোলজি না, 3টা দিকেই আপনার লাগবে। একটা হলো টেকনোলজিক্যাল সাইডে আপনার রিফর্মস আনতে হবে, আরেকটা আইনগত দিকে আনতে হবে, আর একটা হলো কাঠামোগত দিকে আনতে হবে। এখন টেকনোলজি যদি শুধু আপনি এনবিআরের মধ্যে নিয়ে আসেন, এনবিআরের বা কর বিভাগকে বা কাস্টমস বিভাগকে যদি আপনি শুধু টেকনোলজি দেন, তাহলে কিন্তু এইটা দিয়ে কিন্তু আপনি কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারবেন না।
তাহলে আমাদের বিজনেসকেও কিন্তু আপনার অটোমেশনের আওতায় আনতে হবে। বিজনেসের যে ট্রানজ্যাকশনগুলি হবে সেখানেও কিন্তু অটোমেশনের কথা চিন্তা করতে হবে। এনবিআরের পক্ষে তো প্রত্যেকটা ওই দোকানে দোকানে যে ইসিআর মেশিন দিয়ে আসে, যে ক্যাশ রেজিস্টার মেশিন, সেটা তো সবাইকে দেওয়া সম্ভব নয়। কিছু দিয়েছে বোধহয় ওরা প্রাথমিক উদ্যোগ হিসাবে, সেটা ভালো কাজ করছে। ভ্যাট রেজিস্ট্রেশনের 9,000 এখন পর্যন্ত দিয়েছে। আমাদের টার্গেট আছে 60,000 এই বছরে এবং 3 লাখ আগামী 5 বছরে। এটা ধরেন, তাহলে পরে এটাকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে। আসলে আপনাদের আমাদের যে টেলিফোন কোম্পানি আছে বা ব্যাংকগুলি আছে, এটার সঙ্গে সম্পৃক্ত করে এমনভাবে একটা সিস্টেমটা ডেভেলপ করতে হবে যেমন প্রত্যেকটা ট্রানজ্যাকশানই প্রত্যেকটাই যেন আপনার নেটের মাধ্যমে হয়, এবং ক্যাশলেস সোসাইটি গ্রো করতে হবে। আইনগত দিকেও আপনার যে এক্সিস্টিং আইনগুলো আছে সেটাকে আপনার পরিবর্তন আনতে হবে, এবং ইনকাম ট্যাক্স আইনটা মাত্র হয়েছে, এটা মাত্র শুরু হলো, দেখি এটার কি আসে, কিছুদিন অবজার্ভ করতে হবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে আমার সুনির্দিষ্ট কয়েকটা প্রস্তাব আছে। আমি যেটা মনে করি, এনবিআর-এর জন্য একজন ডেডিকেটেড আপনার স্টেট মিনিস্টার একটা দেওয়া উচিত। উনি শুধু এনবিআরকে ডিল করবেন, এরকম একজন ফুল ফ্লেজেড, একেবারে আপনার পলিটিক্যাল অথরিটি ছাড়া শুধুমাত্র সরকারি কর্মচারীদের দিয়ে ব্যাপক হারে রিফর্মস এটা আনা সম্ভব না। সেখানে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, পলিটিক্যাল কমিটমেন্ট সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব লাগবে। সেখানে একজন ফুল টাইম, একজন ডেডিকেটেড মাননীয় প্রতিমন্ত্রী বা স্টেট মিনিস্টার দেওয়া যেতে পারে, এবং এনবিআর-এর চেয়ারম্যানের পদমর্যাদা বাড়ানো উচিত। আমি মনে করি বাড়ানো উচিত। মেম্বারদের কিছু কিছু পোস্ট আপনার সচিব পদমর্যাদা নিয়ে আসা উচিত, ফরেন মিনিস্ট্রিতে যেরকম করেছে। এনবিআর একটা আপনার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, স্ট্রং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং থাকতে হবে, এবং এনবিআরকে দুভাগে ভাগ করার প্রস্তাব আছে। সেটা 2 ধরনের প্রস্তাব আছে, পলিসি মেকিং অ্যান্ড পলিসি ইমপ্লিমেন্টেশন। পলিসি এবং ইমপ্লিমেন্টেশন একটা আছে, আর একটা আছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। এটার মধ্যে কোনটাই সুইটেবল সেইটা নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণার দরকার আছে। যেটা ভালো হয় সেটা আমার মনে হয় করতে হবে। আমরা হঠাৎ করে আলোচনার মধ্যে পলিসির ইমপ্লিমেন্টেশন বলে দিলে আমার মনে হয় যে, বা আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বলে দিলে সেটা মনে হয় সঠিক হবে না। এটা নিয়ে গভীরভাবে পর্যালোচনা করার ব্যাপার আছে। এনবিআর-এর যে কাজ করার যে মেকানিজমগুলি, সেগুলি যারা ভালো বোঝেন এবং জানেন তাদেরকে নিয়ে কমিটি করে বা কমিশন করে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা দরকার হবে। আমার মনে হয় যে মানে সিদ্ধান্ত আমাদের গ্রহণ করার দরকার, এটা ঠিক আছে, কিন্তু এইগুলোর সময় ছিল ইয়েস্টারডে। হ্যাঁ, আমরা হলাম অনেক বিলম্ব করি এবং তার মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সুতরাং আমাদের আরেকটু উদ্যম এটা দরকার আছে বলে আমার মনে হয়। আর ডিজিটালাইজেশনের দেখেন, আপনি যদি ইন্ডিয়ার সিস্টেমটা দেখেন, ইন্ডিয়াতে প্রত্যেকের একটা আধার একটা নাম্বার আছে, ইউনিক নাম্বার আছে। আপনি যখন নাকি কোনো একটা এক্সপেন্ডিচার করতে চাইবেন তখন আপনাকে ওই নাম্বারটা দিতে হবে। আপনি যখন ইনকাম ট্যাক্স সাবমিট করতে চাইবেন, ওদের ট্যাক্স যে নাম্বার আছে, প্যান বলে ওরা, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, ওই প্যানটা যখন আপনি দিবেন ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে আপনার ওই আধার নাম্বারটাও দেওয়ার। তাহলে দেখা যাচ্ছে আপনার এক্সপেন্ডিচারের সাথে আপনার ইনকামের, যখন নাকি ইনকাম ট্যাক্স অফিসার দেখছেন যে বড় পার্থক্য, আপনি ইনকাম দেখাচ্ছেন অনেক কম আর এখানে এক্সপেন্ডিচারে দেখা যাচ্ছে যে আপনি বিশাল বিশাল এক্সপেন্ডিচার, তখন কিন্তু উনি আপনাকে ধরছেন। এটা হলো একটা দিক। এটা আমার মনে হয় যে একটা বড় ধরনের এই ট্যাক্স ইভিয়েশনের যে বিষয়টা আর কি মাহবুব বললেন সেটা। আরেকটা যেটা সেটা হলো যে হ্যাঁ, কেবলমাত্র এনবিআর-এর ডিজিটালাইজেশন করলে চলবে না, এটাকে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের সাথে, কাস্টমসের সাথে, আমাদের রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, এই যে বিভিন্ন যেসব জায়গাগুলি আছে, এটার সাথে ইন্টার অপারেবল সিস্টেম করতে হবে। তাহলে কিন্তু একটার সাথে আরেকটাকে এটাকে সামঞ্জস্যপূর্ণ কিনা এটা কিন্তু আপনাকে এখন টেকনোলজিই বলে দিবে। এনবিআর-এর অফিসারের কাজ হবে কিন্তু হলো যে ওই যে বৈসাদৃশ্যগুলো আছে ওটা কিন্তু আপনাকে এখন টেকনোলজি বলে যাবে যে এটা কিন্তু এটার সাথে মিলছে না। হ্যাঁ, সো তখন কিন্তু উনি ওইটা ইন্টারভেন করতে পারবেন। সো এইসব জায়গাগুলো টেকনিক্যাল একটা বড় আমার মনে হয় যে সুযোগ আছে। কেন বছরের পর বছর, যেটা আমি বললাম, এনবিআর-এরই হিসাব আছে যে আমাদের দেশে 1 টাকা ইনভেস্ট করলে সবচেয়ে বেশি আয় আমরা পেতে পারি।
এই সারা পৃথিবীতে যদি আপনি 32 পয়সা 32 পয়সা খরচ করলে 100 টাকা 100 টাকা 100 টাকা হ্যাঁ 32 পয়সা খরচ করলে 100 টাকা। আচ্ছা এইটা একটা। আরেকটা যেটা সেটা হলো যে আমার মনে হয় যে যেটা আর কি মাহবুব বললেন যে এখন তো বাংলাদেশে আমাদের প্রবৃদ্ধি উন্নয়ন এটা সত্ত্বেও আমাদের যে বৈষম্য যেটা বাড়ছে, এই বৈষম্য নিরসনেরও একটা বড় একটা উপায় কিন্তু হলো আপনার ট্যাক্সেশন। আপনার প্রথম রাউন্ডে একটা ইনইকুয়ালিটি থাকবে, হ্যাঁ, কিন্তু সেকেন্ড রাউন্ডে যার ইনকাম বেশি তার কাছ থেকে বেশি হারে নিয়ে তারপরে আপনি ওটা ব্যয় করছেন কোথায়? ওই সব সেক্টরগুলোতে যেখানে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা। তাহলে এই যে একটা পুনর্বন্টন, এই পুনর্বন্টন যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু হয়তো প্রবৃদ্ধি আমরা করব, কিন্তু আমাদের ওই যে আমরা এই সরকারই তো বলেছেন যে অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক, পরিবেশ বান্ধব বাংলাদেশ চাই 2041। ওই অন্তর্ভুক্তিমূলকটা কিন্তু তখন আমরা আর করতে পারবো না। এবং ওয়েজ শেয়ার আমাদের জিডিপিতে ক্রমান্বয়ে কমছে। আপনার বটম 5%, টপ 5%, এই 2010 সালে যেটা 30 গুণ ছিল, এটা শেষ ইয়েতে এসে এটা 121 গুণে দাঁড়িয়েছে। এটার একটা মরাল দিক আছে, ঠিক না? তাই আমরা চাই না যে এত বড় বৈষম্য নিয়ে বাংলাদেশ, হ্যাঁ, আমাদের স্বাধীনতার চেতনার সাথেও সেটা সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু এটার একটা অর্থনৈতিক দিকও আছে। আপনি যদি এত বড় একটা বৈষম্য নিয়ে যদি থাকেন, তাহলে আপনি সমাজের একটা বড় অংশের যে চাহিদা যেটা হতে পারত, যেটা আপনার উদ্যোক্তাদেরকে বিনিয়োগ করার ক্ষেত্রে উৎসাহিত করত, সেটা কিন্তু আপনি করতে পারছেন না। সো এটার কিন্তু একটা ইকোনমিক আর্গুমেন্টও আছে এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের যদি দৃষ্টিভঙ্গি থেকে। তো আমরা আশা করব এক বাজেটে তো আর হবে না, কিন্তু ডাইরেকশনটা যদি ঠিকভাবে হয় তো তাহলে এই বর্তমানের যে সংকট সেইটা আমরা উত্তরণের দিকে এই বাজেটটা একটা ইতিবাচক পদক্ষেপ রাখতে পারে বলে মনে হয় আমার। তো সেদিক থেকেই আমরা লক্ষ্য করব যে কি প্রস্তাব করা হচ্ছে, সেটা কোন খাতে কি যাচ্ছে, কর প্রস্তাব কি হবে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করব। আরেকটা প্রসঙ্গ একটু আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝে যে আমাদের বাজেট প্রণয়নের যে কাঠামো, সেখানে কোনো কাঠামোগত দুর্বলতা আছে কিনা প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেকেই অনেক সময় বাজেটের প্রতি বছর যখন আমরা আলোচনা করি যে আমাদের যে অর্থ বছর জুলাই টু জুন এটাকে পরিবর্তন করা দরকার অনেকে মনে করেন। আরেকটা হচ্ছে যে বাজেট বাস্তবায়নের প্রসঙ্গটা আমরা আলোচনা করি, যেমন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি আমরা দেখি বাস্তবায়ন করা যায় না। আমরা দেখি যে অনেক মন্ত্রণালয় তাদের জন্য বরাদ্দকৃত অর্থ তারা আসলে ব্যয় করতে পারেন না, সেই অর্থটা ফেরত যায়। এই জায়গাগুলো একটু আমি আপনাদের মতামত শুনতে চাই। হ্যাঁ, বাজেটের কাঠামোগত এবং প্রক্রিয়াগত কি সেটা বাজেট কাঠামোগত দিকে বাজেট কিন্তু প্রণয়ন করার আগে এটা সর্বমহলের সাথে কিন্তু এটা আলোচনা হয় কারণ অর্থ বিভাগ বাজেট প্রণয়ন করে মূলত, এবং ইনকাম সাইডটা তো এনবিআর থেকে করে, ট্যাক্স প্রপোজাল যেগুলো আছে, এবং অ্যালোকেশনটা মূলত ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে, ফাইন্যান্স ডিভিশন থেকে করে। কিন্তু এনবিআর থেকেও এবং ফাইন্যান্স ডিভিশন থেকে পৃথক পৃথকভাবে বিভিন্ন গ্রুপের সঙ্গে কিন্তু আলোচনা করা হয়, তাদের মতামত নেওয়া হয়, ব্যবসায়ী সমাজের সাথে আলোচনা করা হয়, বিভিন্ন চেম্বার অফ কমার্সের সঙ্গে, ফেডারেশনের সঙ্গে বসা হয়, এবং তাদের কর প্রস্তাবগুলি নিয়ে এনবিআর যথেষ্ট গুরুত্ব দিয়ে এগুলি পর্যালোচনা করেন এবং কোনটা গ্রহণ করা সম্ভব, কোনটা গ্রহণ করা সম্ভব। কারণ ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ওনারা তো রিলিফ চাবেনি, এটা স্বাভাবিক বিষয়, ওনারা যতটা রিলিফ পেতে পারেন ওনাদের ব্যবসার সুবিধা, কিন্তু সবগুলি তো দেওয়া সম্ভব নয়। কিন্তু রেভিনিউ টার্গেটটাও তো আমাদের মাথায় রাখতে হবে, সেটা বিচার বিশ্লেষণ করে, এবং কোন কোন সেক্টরকে আমাদের প্রোটেকশন দিতে হবে। মুস্তাফা সাহেব বলেছেন কিছু কিছু সেক্টরকে প্রোটেকশন দেওয়া দরকার এখন, সেটাও মাথায় রেখে এগুলি পর্যালোচনা করে তারা করেন। ফাইন্যান্স ডিভিশন থেকেও কিন্তু মূল নীতি কি হবে, কোন কোন সেক্টরের প্রায়োরিটি দেওয়া উচিত, কোন কোন সেক্টরকে অ্যালোকেশনটা বেশি দেওয়া উচিত, সেটা নিয়েও কিন্তু মতামত গ্রহণ করা হয়, ওনাদের কাছ থেকে করা হয়, ইকোনমিস্ট যারা আছেন ওনাদের কাছ থেকে নেওয়া হয়, আপনার বিভিন্ন মেম্বার্স অফ দ্য পাবলিক, বিভিন্ন বডিজের কাছে নেওয়া হয়, কৃষকদের মতামত নেওয়া হয়। আপনাদের শাইখ সিরাজ সাহেব ওনার মাধ্যমে অনেক মতামত উনি এগুলি প্লেস করেন, পরে যে উনি ফিল্ড থেকে এগুলি সংগ্রহ করে, এবং মাননীয় সংসদ সদস্যদের কাছ থেকে পৃথকভাবে নেওয়া হয়। পার্লামেন্টে বাজেট পেশ করার আগে মাননীয় অর্থমন্ত্রী আবার
পার্লামেন্টের মেম্বারদের সঙ্গে বসেন, সচিব বিভিন্ন মন্ত্রণালয়ে সকল মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বসেন, বিভিন্ন গ্রুপের সঙ্গে বসে মতামতগুলি নিয়ে, এবং গত বছর যে মতামতগুলি পেয়েছিলাম সেই মতামতগুলির কয়টা ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়েছে এবং কয়টা হয়নি সেটাও কিন্তু সংরক্ষণ করা হয়। অর্থ বিভাগে এগুলি রেকর্ড আছে এবং এটা প্রতি বছর বাজেট প্রণয়নের আগে সেগুলি আবার পর্যালোচনা করা হয়, এবং যখন নাকি ওই যে অর্থনীতিবিদদের যখন ডাকেন তখন সেগুলি ওনাদের কাছ থেকে যে পরামর্শগুলি গতবার এসেছিল, ধরেন 20টা পরামর্শ এসছে, 20টার মধ্যে হয়তো 15টা ইমপ্লিমেন্টেশন হয়েছে, ওনাদের বলা হয় যে 15টা হয়েছে, 5টা পারিনি আমরা, এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে হয়নি এবছর। এই জিনিসটা খুব সিস্টেমেটিক্যালি করা হয় না। আমরা এবারে যখন গেলাম মাননীয় অর্থমন্ত্রীর সাথে আলাপ আলোচনা, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি এটাই বলেছিলাম যে আপনি ডকুমেন্ট করেন এবং তারপরে বলেন, এবং পরবর্তীতে আপনারা কয়টা এটা করলেন এটাকে পাবলিক করেন। হ্যাঁ, এটা ঠিক যে ব্যবসায়ীরা অনেক সময় অনেক প্রস্তাব দেন, তাদের যেটা নাকি এনবিআরের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের তাদের গোষ্ঠীগত স্বার্থ থাকে, সেটা অস্বীকার করা যায় না। তবে বাজেটে একটা জিনিস যেটা এটা কিন্তু কিছু আবার সীমাবদ্ধতার মধ্যেও করতে হয়। দেখেন, আমাদের একটা পঞ্চম বার্ষিকী পরিকল্পনা করা হয়। হ্যাঁ, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বাস্তবায়িত হলো আমাদের বিভিন্ন অ্যানুয়াল যে আমাদের প্রোগ্রাম আছে, ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম আছে এডিপি, এটার মাধ্যমে। এটা একটা সাইড। তারপর তো 3 ইয়ার একটা মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আছে, সেইটার আবার অধীনে আবার একটা ডিসিপ্লিনের মধ্যে সেখানে অ্যালোকেশনটা মোটামুটি ওইটা মোটামুটি হয় আগের থেকে একটু ঠিক করার চেষ্টা করা হয় যাতে একটা প্রেডিক্টেবিলিটি থাকে, এগুলো থাকে। কিন্তু আপনি আসল যে জায়গাটায় হাত দিয়েছেন সেটা হলো যে বাস্তবায়ন। আমাদের এডিপি আপনি দেখবেন যে কিছুদিন পরেই এটাকে আবার রিভাইজ করা হয়, তারপরে দেখবেন 10 মাস হয়ে গেছে, 40% বাস্তবায়িত হয়েছে। এমনকি শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ যেসব, এমনিই তো অ্যালোকেশন খুবই কম এগুলোতে, আপনি জানেন যে 1% হলো শিক্ষায়, আর 2%-এর একটু উপরে হলো স্বাস্থ্যে হলো 1%-এর কম, আর শিক্ষায় হলো 2%, এমনি এটা কম। সেটাও বাস্তবায়নের যদি আপনি দেখেন, হ্যাঁ, তারপরে এটা তো গুণগত মানের তো একটা ব্যাপারই আছে। সুতরাং টাকার অঙ্কে যদি আমরা সেখানে রাজস্ব ব্যয়টা মানে বেতন ভাতাটাই অনেক বেশি, ওটা তো অনেক, হ্যাঁ, আমাদের তো রাজস্ব যে আমাদের যে ব্যয় আছে ওখানে তো বেতন ভাতা এবং আমাদের ইন্টারেস্ট রেট, আমাদের ভর্তুকি, ওইটাই 80%। ওখানে খুব একটা খেলা করার সুযোগ থাকে না। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটাই হলো আসল, এবং সেইটা দিয়েই কিন্তু আমাদের যে বিনিয়োগটা হয় এটা একটা গুরুত্বপূর্ণ, এবং প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে আকর্ষণ করার ক্ষেত্রেও তার একটা বড় ভূমিকা থাকে। এখন সেটা যদি সময় মতো না হয়, আপনি আইএমইডির রিপোর্ট দেখেন, আইএমইডির প্রত্যেকটা রিপোর্টে বিভিন্ন বড় বড় প্রকল্পে কি ধরনের সমস্যা এটা নিয়ে ভুরি ভুরি সেখানে কিন্তু লেখা আছে, কিন্তু আমরা বছরের পর বছর এগুলোকে কোনো ধরনের যে পদক্ষেপ নিয়ে এটা যে ইমপ্রুভ করা সেটা কিন্তু আমরা কিন্তু করছি না। যার ফলে হচ্ছে যে দেখেন, আপনি যদি বিদ্যুৎ একটা যদি স্টেশন করেন, সেটা যদি বেশি টাকা খরচ হয় তাহলে ওইটার তো দামটা এসে পড়বে হলো বিদ্যুতের মূল্যের উপরে। তো সেটা কেবলমাত্র ভোক্তা না, উৎপাদক যিনি নাকি ওই বিদ্যুৎ গ্রহণ করবেন তারও খরচের উপরে পড়বে। একটা আমি আপনাকে এক্সাম্পল দিই, আমাদের তো প্রায় 30%-এর উপরে অবনমন হলো, তাই না? আমরা অর্থনীতিতে মানে টেক্সট বুক 101-এ পড়তাম যে টাকার অবনমন হলে এক্সপোর্টের কম্পিটিটিভনেস বাড়ে। আপনি দেখেন 30%-এর মতো একটা অবনমন হলো। ইনফ্যাক্ট গত 2 বছরে আমাদের এক্সপোর্টের গ্রোথ এইবারের প্রথম 10 মাসে এটা 4%। তার মানে অবনমনটা যদি না হতো তাহলে কোন জায়গায় দাঁড়াতাম আমরা? তার অর্থটা হলো যে অন্যান্য যেসব এলিমেন্টসগুলো আছে কস্ট অফ ডুইং বিজনেসের, সেগুলো এত জায়গায় চলে গেছে, এবং তারপরে সামনে এখন এলডিসি গ্রাজুয়েশন আসবে, সেটা তো আরেকটা বড় চ্যালেঞ্জ, মানে সেই চ্যালেঞ্জ কিন্তু তখন তার জন্য প্রস্তুতিটাকে, সেটাও আমি আপনার কাছে, যেহেতু আপনি এই বিষয় নিয়ে কাজ করছেন, একটু শুনতে চাইবো যে সেই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলার জন্য কি করা হতো। আপনি বলছিলেন এর আগে। না, এখানে ওই যে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাটা মূলত হয় সেটা হলো যে জুলাই মাসে যখন নাকি নতুন শুরু হয়ে যায়, এগুলো তো সব প্রকল্পের মাধ্যমে হয়, বিভিন্ন প্রকল্পের যে পিডি নিয়োগ, এটা কিন্তু একটা বিশাল সমস্যা আমাদের এখানে। কারণ এই
নর্মাল সিভিল সার্ভিসের থেকেই কিন্তু ওখানে পিডি নিয়োগ দেওয়া হয় এদের এখানে তো কোনো এক্সপার্ট কোনো লোক কিন্তু ওখানে নাই। পিডি হিসাবে যে সে অভিজ্ঞতাও হয়তো অনেকের নাই, এবং সে কিছুদিন কাজ করার পরে হয়তো তার আবার গ্রেডেশন অনুযায়ী তার সময় এসছে যে ফিল্ড পোস্টিংয়ের জন্য তাকে আইদার ডিসি হবে বা কমিশনার হবে, এই জাতীয় ব্যাপার স্যাপার আছে। তো তাকে তো ওখানে চলে যেতে হচ্ছে, বা এখানে হয়তো সে ডিপ্টি সেক্রেটারি ওখানে পোস্টিং হয়েছে, এখানে সে জয়েন্ট সেক্রেটারি হয়ে তার প্রমোশন হয়ে গেছে, এখানে তার কোনো মন্ত্রণালয়ে পোস্টিং হবে। এই জাতীয় সমস্যাগুলি কিন্তু যে স্থায়ী কোনো পিডি পুল একটা গঠন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং তারা পিডি হিসাবেই রোটেট করবে, কাজ করবে। সেটাও আবার তার কেরিয়ার বিবেচনায় এইটাও সম্ভব না, চিরদিন তো তাকে আপনি পিডি হিসাবে ওখানে আটকে রাখতে পারবেন না। এটা কিন্তু একটা বিরাট সমস্যা। এবং দেখা যাচ্ছে যে একটা নিয়মও করা হয়েছিল, একবার পিডি হিসাবে তাকে পোস্টিং দিলে 3 বছরের মধ্যে তাকে কোনো সময় ট্রান্সফার করা যাবে না, এবং তাকে ট্রান্সফার করতে গেলে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি ছিল। আমি অর্থ সচিব হিসাবে সেই কমিটিতে মিটিংও অ্যাটেন্ড করেছি, যে ওই দেখে কেন বদলি করতে হবে, কি করতে হবে দেখে আমরা খুব কম সংখ্যক গিয়ে আমরা পিডিকে অ্যালাউ করেছি তখন ট্রান্সফার করার ক্ষেত্রে। এটা কিন্তু একটা বড় সমস্যা, ওই লোকবল চেঞ্জ হয়ে যায়। নতুন যিনি আসবেন তিনি এসে আবার এটা বুঝতে আরম্ভ করতে সময় চলে যায়। এবং এখানে আমাদের যে প্রকিউরমেন্ট রুল যেটা আছে ওখানে নিয়েও অনেক ধরনের সমালোচনা আছে, ওইটা অনেক ক্ষেত্রে কিন্তু খরচের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। ফরেন ফান্ডেড যে প্রকল্পগুলো আছে সেগুলো তো ওদের প্রকিউরমেন্ট রুলে কাজ হয়। ওই প্রকিউরমেন্ট রুল বুঝতে নতুন একজন পিডি যে ওদের সিস্টেমের বুঝে ওইভাবে কাগজপত্র পাঠানো, ওইখান থেকে অ্যাপ্রুভাল আসা, ওইগুলি করা, এখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে, সময় চলে যায়। শেষ পর্যন্ত দেখা যায় যে সারা বছর শেষের 3 মাসে তাড়াহুড়া করে হয়তো কিছুটা এক্সপেন্ডিচার হয়, এবং অনেক সময় হয়তো দেখা যায় যে ফিজিক্যাল এক্সপেন্ডিচার হয়েছে ঠিকই, কাজ হয়ে গেছে, কিন্তু বিল পেমেন্টের ক্ষেত্রে আবার জটিলতাগুলি পরীক্ষা নিরীক্ষা না করে ফিজিক্যাল কাজটা কোয়ালিটি কাজ হয়েছে কিনা ওগুলি দেখে রেখে তো বিল করতে হয়। টাকার অঙ্কে দেখা গেছে টাকা খরচ হয় নাই, কিন্তু ফিজিক্যাল কাজও কিন্তু আবার এটাও তো দেখা গেছে যে কাজ হয় নাই, বিল নিয়ে গেছে। সেটা হলো দুর্নীতির প্রসঙ্গ যেখানে আছে, দুর্নীতির বিষয় যেখানে আছে সেখানে এটা হওয়া সম্ভবপর। এমনি নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো যে বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে গেছে, কিন্তু সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে বিল দেওয়ার ক্ষেত্রে যে সার্টিফিকেশন প্রসেস যেটা আছে সেগুলি করতে সময় লাগে, কিন্তু ব্যাংক থেকে টাকা তো তাকে দেওয়া যাচ্ছে না। এই জন্য অনেক সময় দেখা যায় যে খরচ হয়নি। ওই টাকাটা হয়তো তাড়াহুড়া করে বছরের শেষ মুহূর্তে যে এটা করে শেষের 3 মাসে এই খরচটা আপনার হয়, যার জন্য নাকি এই সমস্যাটা আছে। কিন্তু এই সমস্যাগুলি তো আমরা বছরের পর বছর এগুলা কিন্তু এটা আমরা ফেস করছি, এবং বেস্ট কেস সিনারিও কিন্তু আছে যারা এগুলো ট্যাকেল করে। বেশি দূরে যাওয়ার দরকার নাই, ভারতে যদি আমরা তাকাই, ক্যাডারের কথা মাহবুব সাহেব বললেন, এটা খুবই প্রয়োজন। এবং আপনি এখানে যদি ক্যারিয়ারের কথা চিন্তা করি তাহলে কিন্তু এটার ভেতরেও ক্যারিয়ার সম্ভব। একটা ছোট প্রজেক্টের একজন ডিরেক্টর, তারপরে তাকে এক্সপার্টাইজ গ্রো করলো, তিনি আরও বড় প্রজেক্টে গেলেন, প্রমোশন হলো তার, আরও বড় প্রজেক্টে গেলেন। সুতরাং এখানে কিন্তু একটা চিন্তাভাবনা করে একটা ওয়ে আউট করা সম্ভব, এখানে একটা প্রফেশনাল ক্যাডার গড়ে তোলা এটা সম্ভব। আর আমাদের তো আইএমইডি খুবই ঢাকা সেন্ট্রিক, তাদের যে একটা ল্যাব করা বা বিভিন্ন ধরনের তাদের এক্সপার্টাইজ গ্রো করা, ঢাকার বাইরেও তাদের বিভিন্ন অফিস, এগুলোও নাই। সুতরাং আপনি দেখবেন যে মানসম্মতভাবে এগুলোর বাস্তবায়ন এটা কত অপচয় হয় আপনি তো জানেন। এটা একটা আমার মনে হয় যে একটা এটা আমরা অনেক বছর ধরেই বলছি, কিন্তু যেটা আমি একটু আলোচনা করতে চাইছিলাম, আপনি যেহেতু এখানে আছেন, মিস্টার আহমেদও এখানে আছেন, যে এই যে এলডিসি গ্রাজুয়েশন 2026-এ অর্থনৈতিক যে নানা বিষয় নিয়ে আছে, সংকটগুলো তো নানান জায়গায় আছে এবং ঘনীভূত হচ্ছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কতখানি প্রস্তুত এখন বাংলাদেশ? আপনি যদি বলেন যে কাঠামো প্রাতিষ্ঠানিকভাবে কীরকম প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আমাদের অনেক ভালো। পিএমওর আন্ডারে একটা বড় খুব হাই লেভেল কমিটি করা হয়েছে, তার আন্ডারে 7টা সাব কমিটি করা হয়েছে, ভালো বেশ কংক্রিট সাজেশনও আসে। কিন্তু কথাটা হলো যে এগুলো তো বাস্তবায়ন করতে হবে একবারে টাইম বাউন্ডভাবে। 2026-এর নভেম্বর তো বেশি দূরে না, হ্যাঁ। এবং হয়তো আমরা যদি মনে করে থাকি যে না, আমরা তো ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য
বা ইউকেতে আমরা এটা আরও 3 বছর পাবো, কিন্তু সেখানেও কিন্তু শর্ত অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নে যদি আপনি যদি ওই জিএসপি প্লাসে যদি যান, তাহলে কিন্তু এখন যেরকম আছে যে 2 স্টেজ, তখন কিন্তু হবে হলো 1 স্টেজ। তার মানে আপনি কেবল কাপড় করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তখন কিন্তু লাগবে। সো এইসব জায়গাগুলোতে আমাদের প্রস্তুতি লাগবে। আমাদের একটা লাইনে আমি সাধারণত এটা বলে থাকি যে আমার বিভিন্ন দেশের সঙ্গে যে বাইলেটারাল, এটা আসছিলাম আমি, আমাদের বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাদেরকে দক্ষতা এবং উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় আমাদের রূপান্তর করতে হবে। এটার প্রেক্ষিতেই এই যে ভিয়েতনাম 52টা এফটিএ করেছে দেখেন, এবং সেই এফটিএ করতে গেলে তো এগুলো তো আর এলডিসির মতো না যে নন রেসিপ্রোকাল, আপনি পাচ্ছেন কিন্তু আপনাকে কিছু দিতে হচ্ছে না। এগুলো সব কিছু কিন্তু হবে হয় ফুল রেসিপ্রোকাল অথবা লেস দেন ফুল রেসিপ্রোকাল, যদি আপনি নেগোশিয়েট করতে পারেন। ইন্ডিয়াকে আপনি বলবেন যে ঠিক আছে, তোমার এখানে আমি অব্যাহত থাকবো, আর আমি তোমাকে হয়তো আরেকটু প্রলম্বিত সময় দিব, এটাও সম্ভব। বাংলাদেশ এখন জাপানের সাথে করছে ইত্যাদি। এই জায়গাটা আমাদের যেতে হবে, কিন্তু সমস্যা যেটা আমি দেখি সেটা হলো যে এটা করতে গেলে আমাদের যে রিফর্মস এবং আমারও যে কিছু ছাড় দিতে হবে, সেইটার মেন্টালিটিটা গড়ে তোলা এবং সেইভাবে প্রাইভেট সেক্টরকেও প্রস্তুত করা। আমি দেখি যে সেই জায়গাটা অনেক বড়, খুব বড় ধরনের বাধা থাকায় এই নেগোসিয়েশনগুলি যারা করছেন তাদের অনেক ধরনের অসুবিধা হচ্ছে। কারণ প্রত্যেক সেক্টরই মনে করে যে সামগ্রিক দেখাটা তো সেখানে দেখছে না, কিন্তু এটা লাগবে। এবং এটা করতে গেলে আমাদের লেবার স্ট্যান্ডার্ড, আমাদের ট্রেড ইউনিয়ন স্ট্যান্ডার্ড, আমাদের জেন্ডার স্ট্যান্ডার্ড, আমাদের এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড। দেখেন এই যে অনেক ইউরোপিয়ান দেশ, তারা আপনার কার্বন এমিশন হচ্ছে কিনা আপনার এন্টারপ্রাইজে যেটা প্রস্তুত করছেন সেইটা তারা হিসাব করছে। আপনার কার্বন এমিশন যদি বেশি হয়ে থাকে, সে বলবে যে আমি এটা নেব না তোমার এখান থেকে, তোমার এটা এনভায়রনমেন্টাল আনফ্রেন্ডলি। সো এই বিষয়গুলোও কিন্তু চলে আসছে, এবং এগুলো এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সমান্তরালভাবে এগুলো চলে আসছে। সুতরাং আমাদের কিন্তু প্রস্তুতির জায়গাটা কিন্তু অনেক একেবারে মানে ডিফাইন্ড হয়ে আছে, যে আমাদের এখন সময় নষ্ট করার কিন্তু আর সময় নেই। না, ডক্টর মুস্তাফিজ যথার্থই বলেছেন, এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জগুলি আসবে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করছেন। কিন্তু আমার মনে হয় যে আমরা বোধহয় যে রুল বেসড সিস্টেম থাকলে মনে হয় সেটা আমাদের পারফরমেন্স বেটার হয়েছে। আপনার WTOর আওতায় আমরা যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি যে এক্সাইজের যে ফ্যাসিলিটিস বা ইউরোপিয়ান EBA যেটা এভরিথিং বাট আর্মস, এটা আমরা যতটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি, এবং আর কোনো এলডিসি কিন্তু পারেনি। এবং প্যাসকেল লেমি যখন এই ঢাকায় এসেছিলেন, উনি ঢাকাতেই বলেছেন, উনি একটা বক্তৃতায় বললেন যে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যে এই ডিউটি ফ্রি, কোটা ফ্রি এক্সাইজের যে সুবিধা পরিপূর্ণ মাত্রায় ব্যবহার করে বেনিফিটেড হয়েছে। আর কোনো এলডিসি কিন্তু বাংলাদেশের মতো পারেনি। কিন্তু এখন এটা ফেজ আউট হয়ে যাওয়ার পরে এই সিস্টেমটা আমাদের বাইলেটারাল রিলেশনশিপটাই ডেভেলপ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এখানে আমাদের পারফরমেন্স খুবই সন্তোষজনক না আমি মনে করি, কারণ আমরা বাংলাদেশ এখন পর্যন্ত একটা দেশের সাথে এফটিএ করতে পারিনি, নট ইভেন ভুটান, নেপাল বা কারোর সাথেই না। কারণ আমরা উই আর টু কনজারভেটিভ। আমার মনে হয় অনেক বেশি ক্যালকুলেশনের এগুলি আমার মনে হয় আমরা গেছি। আমরা অনেকগুলি দেশের সঙ্গে প্রায় ফাইনাল স্টেজে যেও এটা আটকে আছি, এবং এইটা আমার মনে হয় যে কাল বিলম্ব না করে আমাদের ইমিডিয়েটলি কতগুলি দেশের সঙ্গে এফটিএ করা দরকার। কারণ তখন এগুলো হয়েছে কি, তখন হয়তো ওটা চিন্তা করা হয়েছে যে আমরা তো বড় বড় দেশ যেগুলি আছে ওখান থেকে তো আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি এক্সেস আমরা এমনিই পাচ্ছি, আমাদের এফটিএ করার দরকার কি, আমরা তো বিনা শুল্কে ঢুকে যাচ্ছি। এখন এফটিএ করলে ওরাও আমাদের এখানে বিনা শুল্কে ঢুকবে, তো দরকার নাই। ওগুলি হয়তো তখন ওই কনসিডারেশন থেকে বাদ রাখা হয়েছিল। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়েশনের পরে 26 সালের পরে 3 বছর বোধহয় আমরা গ্রেস পিরিয়ড পাবো, 29 সালের পরে কিন্তু আমরা রিয়েল চ্যালেঞ্জটা একদম হাতে কলমে চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। শুধুমাত্র এখন পর্যন্ত ইইউ এবং ইউকে বলেছে, আর অন্য কয়েকটা দেশের সাথে আমরা আলোচনা করছি যে হয়তো ওটাও হয়ে যাবে আশা করি, কারণ ওটা অনেক দেশের জন্যই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের আর বিলম্ব না করে আমাদের এফটিএ
ডেফিনেটলি করা উচিত। আর কিছু যোগ করবেন? আমরা শেষের দিকে জাস্ট 1-1.5 মিনিটে যদি আর কিছু যোগ করতে চান আপনি। আমি একটা জায়গায় যোগ করতে চাই, সেটা হলো যে আমাদের নেক্সট গ্রেট ফ্রন্টিয়ার হলো আমাদের রিজিওনাল মার্কেট। আমার মনে হয় যে আমাদের পুরো স্ট্র্যাটেজি এখন আমরা আমাদের টোটাল এক্সপোর্টের মাত্র 12% করে হলো সাউথ এশিয়া, ইস্ট এশিয়া, আসিয়ান, কিন্তু এটাই তো এশিয়ান সেঞ্চুরি, এখানেই তো সবচেয়ে বড় মার্কেট সব আছে। সো কিন্তু বেশ কিছু এটার কম্পোনেন্ট আমরা কিন্তু অলরেডি করেছি গত 15 বছরে। যদি আপনি ধরেন যে অবকাঠামোগত বিভিন্ন ধরনের যে উন্নয়ন, এখন কানেক্টিং দ্য ডট। দ্বিতীয় হলো আপনি এইটার সুযোগটাকে গ্রহণ করে আপনি বিনিয়োগ আনতে পারেন কিনা। আমি মনে করি যে এই অন্তত 100টা ইপিজেডের মধ্যে যদি 15-20টাও আমরা আপ অ্যান্ড রানিং করতে পারতাম, তো তাহলে কিন্তু ওই যে ট্রান্সপোর্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড, এই ত্রিমাত্রিক যে সংশ্লেষ, ট্রায়াঙ্গুলেশন, এইটা করে কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের একটা রিজিওনাল মার্কেটে যেতে পারতো। আমার মনে হয় যে এই জায়গাটাতে জোর দেওয়া উচিত। আচ্ছা, না আমি একটা বিষয়ে মুস্তাফিজ কিছুটা বলেছেন যে কার্বন এমিশনের কথা, এবং বাংলাদেশে আমরা কিন্তু কৃষিক্ষেত্রকে যতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল ডেফিনেটলি ইম্পর্টেন্স দিয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কিন্তু আরও অনেক রকম সুযোগ আছে, যে সুযোগগুলো আমাদের এক্সপ্লোর করা উচিত আমি মনে করি। যেমন আমরা যদি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার যদি আমরা শুরু করতে পারি, কারণ আমাদের ফুড সিকিউরিটির জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা, এবং সেখানে কিন্তু গ্রিন হাউস গ্যাস ইমিশন কম, এগুলি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এবং সেই কম গ্যাস ইমিশনের ওইটা আমরা ক্লেম করে আমরা কার্বন ক্রেডিট বা কার্বন ট্রেডের দিকে কিন্তু গেলে এটা আমরা বেনিফিটেড হতে পারি নানানভাবে, আমাদের কৃষকরা বেনিফিটেড হতে পারে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং মিস্টার মাহবুব আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপিত হবে। আমার অতিথিরা নানা আলোচনা করেছেন বাজেটের নানান দিক কেমন হতে পারে, কোন বাস্তবতার মধ্যে এই বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। রিফর্মসের যেটা যথারীতি সবসময় এই টেবিলে আলোচনা হয়, সংস্কারের নানা রকমের প্রস্তাবের কথা বলেছেন, সুশাসনের যে সংকট বা ঘাটতি আছে সেটা ওনারা আলোচনা করেছেন, আরও সাশ্রয়ী হবার কথা, সেদিকে মনোযোগ দেবার কথা বলেছেন। তবে সাশ্রয়ী কেবলমাত্র সাধারণ মানুষকে হতে বললে হবে না, সবার সাশ্রয়ী হতে হবে, এবং সেই সঙ্গে যে বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা গত কয়েক বছর ধরে বাজেটের আলোচনায় এটিও প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করছি, সেটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন। বাজেটের ভেতরকার নানা দিক আছে, সেগুলোকে আলাদা আলাদাভাবে না দেখে ওনাদের কথার মধ্যে থেকে আমি অন্তত যেটুকু বুঝতে পেরেছি যে সামগ্রিকভাবে চিত্রটাকে আসলে দেখতে হবে, এবং পরিকল্পনাটাও সেভাবে সাজাতে হবে, এবং শুধুমাত্র বাজেটের মধ্যে সীমাবদ্ধ না, অর্থনীতির যে আরও নানা দিক আছে যেগুলো আমরা খানিকটা আগে পরে আলোচনা করবার চেষ্টা করলাম, সেগুলোকেও একটা সামগ্রিকভাবে কম্প্রিহেন্সিভলি দেখবার মধ্য দিয়ে আসলে সংকট সমাধানের পথটা বের করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।